তাহলে দেখেন এই হিট পাম্প আর রেফ্রিজারেটরের ভিতরে যে বেসিক যে পার্থক্য, আপনার রেফ্রিজারেটরে কিউ মিনটাই হলো আউটপুট, কিন্তু হিট পাম্পের বেলায় কিউ ম্যাক্সটা হচ্ছে আউটপুট। এটা একটু মনে রাখবেন। তাহলে এইখানে দেখেন একটি হিট পাম্পের এবং রেফ্রিজারেটরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 18 ও 50। তো এখানে আপনার দেখেন কোনো কিন্তু হিটের পরিমাণ কিন্তু দেওয়া নাই। আপনার এই যে টি ম্যাক্স আর টি মিন দেওয়া আছে, টি ম্যাক্স আর টি মিন দেওয়া আছে, এই যে 18 আর 50। তাহলে এই যে এটা হলো 50, এটা হলো 18, এটা হলো 50, এটা হলো 18। তাহলে আমি যদি এইখান থেকে কপ বের করি দেখেন হিট পাম্প থেকে, তাহলে আমি কিন্তু আউটপুট দেখলাম কিউ ম্যাক্সটা, তাই না? কিউ ম্যাক্সটা কিন্তু আমি আউটপুট দেখতেছি। তাহলে আমার এই আউটপুটটা যেহেতু এই টি ম্যাক্স দেওয়া আছে, এইটা যেহেতু এটার ভ্যালু দেওয়া আছে 50, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস তো রাখা যাবে না, এটাকে কেলভিনে নিতে হবে। তাহলে আমি কিন্তু আউটপুটটা লিখে ফেললাম। তো ইনপুট হিসেবে আমি কি লিখবো দেখেন, ইনপুট হিসেবে ভাই একটু লক্ষ্য রাখেন, এটা ধরেন 50, এটা কত, এটা হলো 18, আর ইনপুটটা আমি দিচ্ছি কোথায়, এইখানে। ইনপুটটা দিচ্ছি কোনটা, এইখানে। তাহলে ইনপুট কত আসবে দেখেন তো, আমার এইখানকার 18 আর এইখানে আমি যা দিছি, এই দুইটা মিলেই তো আমি 50 পাচ্ছি ধরেন, এরকম। এখান থেকে টিমিনটা যাচ্ছে, এখান থেকে ডাব্লিউ দিচ্ছি, এই দুইটা মিলে আমি এই যে এটা পাচ্ছি 50 পাচ্ছি। তাহলে এই 50 থেকে যদি 18 বাদ দেই, তাহলে মাঝখানে এটা পাবো না, যেহেতু 18 আর এটা মিলে 18 আর এ পাশে ধরেন কত হয় 32, তাহলে 18 আর 32 হইস, যোগ করে হয়েছে কত 50। তাহলে আমার এই 32 কি ইনপুট না? হুম। তাহলে এই 32টা পার্থক্য এই যে 50 মাইনাস হচ্ছে 18, দেখেন তার মানে আমরা মানে আমরা যদি সূত্র লিখতাম তাহলে এটা লিখতাম কপ ইকুয়াল টু হচ্ছে আমাদের, তাহলে উপরে কি ছিল, টি ম্যাক্স, টি ম্যাক্স ছিল, এই যে টি ম্যাক্স শুধু লিখছি, আর এই যে 50 হলো টি ম্যাক্স মাইনাস হচ্ছে টি মিন, টি মিন। তাহলে এটা কিসের, হিট পাম্পের, এইচ দিলাম, এটাও এইচ দিলাম। সূত্র লিখলে এই লাইনটা লিখে তারপর এটা লিখবেন, সমস্যা নেই ভাই। তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করেন, এখানে দেখেন এই যে টি ম্যাক্সটা কিন্তু আমি কেলভিনে নিলাম, কিন্তু নিচে আমি কেন কেলভিনে নিলাম না, আমি সেলসিয়াস থেকেই কেন পার্থক্যটা বের করলাম? ওই যে 273 দুই জায়গাতে এটা আবার ভাই মাইনাস হইব। রাইট। তখন তো বুঝাইলেন হ্যাঁ হ্যাঁ পার্থক্য তো একই কাটাই যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝাইছি, এজন্য আবার জিজ্ঞাসা করলাম। দেখেন কারণ এখানে আমি নিলেও হবে না নিলেও হবে, কোনো অসুবিধা নাই, কারণ আমার পার্থক্য সেম আসবে। তাহলে 50 প্লাস 273 ডিভাইডেড বাই 50 মাইনাস 18, তাহলে কত আসে এটা, এটা আসতেছে হচ্ছে 10.09। তাহলে আমার হিট পাম্পের কপ আসতেছে 10.09। তাহলে আমাদের এইটাই হলো অ্যান্সার হিট পাম্পের বেলায়। এইবার রেফ্রিজারেটরটা বের করি, কপ আর, তাহলে আর এর বেলায় কিন্তু আমাদের আউটপুট এটা ছিল ভাই যে কিউমিন, কিউমিন, তাহলে কিউমিন তো আর দেয়া নাই, টিমিন দেয়া আছে, তাহলে আমি উপরে লিখবো টিমিন। আর ইনপুটটা কোনটা হবে দেখেন, এখানেও আমার এই যে টিমিন 18 আর এটা মিলেই কিন্তু এই 50 পাইছি, তাহলে ইনপুট কিন্তু 50 মাইনাস 18, তার মানে এই 50 হলো টি ম্যাক্স আর 18 হচ্ছে টিমিন। তাহলে যদি ভ্যালু বসাই তাহলে টিমিন কত 18, তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস তো রাখা যাবে না, একা একা আছে 273, আর নিচে হচ্ছে পার্থক্য, তার মানে 50 মাইনাস 18, 18 প্লাস 273 ডিভাইডেড বাই 50 মাইনাস 18, তাহলে আসতেছে দেখেন 9.09, তাহলে 9.09, 9.09 এটা, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। দেখেন তাহলে আপনার রেফ্রিজারেটর আসলো হচ্ছে 9.09 আর হিট পাম্পে আসলো 10.09। ভাই সবাই বুঝেছেন কিনা দেখেন, দেখেন আমাদের একটা সূত্র এরকম ছিল, সূত্রটা আমি একটু দেখাই। দেখেন এই যে রেফ্রিজারেশনের যে সূত্রগুলো যে দেখাইছিলাম, দেখেন দেখেন এই যে এখানে কিন্তু 1 ইউএস টন ছিল, বুঝছেন, 1 ইউএস টন মানে 2000 পাউন্ড বা 907 কেজি, 907 কেজি, যাই হোক পয়েন্টে কিছু আছে, এটা না লিখলে অসুবিধা হয় না।
আবার 1 পাউন্ড মানে 0.4536 কেজি। হ্যাঁ, এটা। তারপরে এই যে যেটা বলতেছিলাম, আমি দেখেন এই যে কপের সাথে কত যোগ করা আছে 1। এখানে এই যে আপনার রেফ্রিজারেটরের কপ আছে কত 9.09, এর সাথে 1 যোগ করলে আপনার এই যে হিট পাম্পের কপটা পেয়ে যাচ্ছেন। তো এই যে ইপিআরটা সম্ভব, ইপিআরটা হচ্ছে হিট পাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বুঝছেন? ইপিআর এনার্জি পারফরম্যান্স রেশিও। এই কপটাই হলো ইপিআর, এই যে কপের সাথে 1 যোগ করা আছে, বুঝছেন? ইপিআর এনার্জি পারফরম্যান্স রেশিও। আচ্ছা, তাহলে এটাও তো শেষ হয়ে গেল। তারপর প্রবলেম কোনটা দেখেন, 12 নাম্বার। তো 12 নাম্বারে এসির ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। এসির ব্লক ডায়াগ্রাম সহজ না ভাই? এটা একদমই দেখেন বলছে কি বাসাবাড়িতে ব্যবহৃত এসি যে আছে সেই এসির ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম তো রেফ্রিজারেটরের সেম। বাসাবাড়িতে ব্যবহৃত এসির ব্লক ডায়াগ্রাম, তাহলে প্রথমে কি থাকবে? আপনার ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করবেন। দেখেন 12তে শুরুতে এই পাশে কম্প্রেসর দিবেন, এ পাশে কম্প্রেসর দিলেন। তাহলে কম্প্রেসরে আপনার ঢুকবে হচ্ছে বড় প্রান্তে, বের হবে হচ্ছে ছোট প্রান্ত দিয়ে, তাই না? তারপরে এদিকে দিবেন কন্ডেন্সার, কন্ডেন্সার দিবেন। তারপর কন্ডেন্সারের পরে কি, কন্ডেন্সারের পরে এক্সপানশন ভালভ দিবেন মেইনলি। এক্সপানশন ভালভের পরে ইভাপোরেটর, তারপরে আবার হচ্ছে কম্প্রেসর। এই তো মেইন হচ্ছে ব্লক ডায়াগ্রাম আপনার রেফ্রিজারেটর বা এসির, দুটাই তো সেম। তো কন্ডেন্সার হচ্ছে যে কন্ডেন্সার, ইভাপোরেটর, কম্প্রেসর, এক্সপানশন, এক্সপানশন ভালভ, বুঝছেন? তাহলে এদিকে যাচ্ছে, তারপরে এগুলো দিয়ে দিবেন। ভাই দুইটা কি একই রকমই হবে? হ্যাঁ, দুইটা তো একই, দুইটা একই তো, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর, এটা একইভাবে কাজ এখানে করে। যে একটা পার্ট, এসি এসি হলো বাইরের থেকে বাতাস গ্রহণ করে ঠান্ডা করে ভিতরে দেয়, আর হুম। রেফ্রিজারেটর তো ভিতর থেকে তাপমাত্রা বের করে বাইরে দিয়ে দেয়। হ্যাঁ, এখানে এখানে শোনেন, এই যে আপনার যদি স্প্লিট এয়ার কন্ডিশনার হয়, স্প্লিট এয়ার কন্ডিশনার, স্প্লিটের ক্ষেত্রে স্প্লিট এয়ার কন্ডিশনার আছে না, এই আপনার এটা রুমের ভিতরে থাকে, কিন্তু ব্লক ডায়াগ্রাম সেম, বুঝছেন? ব্লক ডায়াগ্রামটা একই, এটা রুমের বাইরে থাকে কিন্তু আপনার ডায়াগ্রামটা সেম, বুঝছেন? ইভাপোরেটর রুমের ভিতরে থাকে, আর এই যে কম্প্রেসর, কন্ডেন্সার, কম্প্রেসর তো শব্দ করে, কন্ডেন্সারে যে হিট ত্যাগ করে, এগুলো সব রুমের বাইরে থাকে, শুধু ইভাপোরেটরটা আপনার রুমের ভিতরে থাকে, বুঝছেন? বেসিকটা সব একই ভাই। হ্যাঁ, বেস কিন্তু আপনার কাজ তো সেমই। হ্যাঁ কাজ সেম, মানে ব্লক ডায়াগ্রাম সেম, কিন্তু এখানে শুধু রেফ্রিজারেটরটা মানে আলাদা হয় আর, বুঝছেন? রেফ্রিজারেন্ট এটা ধরেন আলাদা, একটা আবার রেফ্রিজারেটর একটা ব্যবহার করা হয় আর এসিতে একটা ব্যবহার করা হয়, কিন্তু এখানে মূল কাজ হচ্ছে সেম, বুঝছেন? আচ্ছা দেখেন, এটা এটা আছে সম্ভবত, ইয়াতেই মনে হয় আছে, এটা মনে হয় ম্যাকালজিতেই আছে, বুঝছেন? দেখে নিন আর কি, কিন্তু এটাই এটাই থাকবে, কারণ আমি তো এটাই জানি, এটাই তো পড়ছি আমি। কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, আর সাথে যে ছোট ছোট পার্টস পাই তো অনেকগুলো থাকে, যেগুলো উল্লেখ করলেও হয় না করলেও হয়, বুঝছেন? ড্রায়ার থাকে, মেন ফিল্টার হলো থাকে দুইটা বিভিন্ন ফ্যান দিয়ে জায়গায়। থাকে ব্লোয়ার ফ্যান। হ্যাঁ, এই যে এখানে মানে কন্ডেন্সার, এখানে একটা ব্লোয়ার, আবার এই যে ইভাপোরেটর, এখানে একটা ধরেন ফ্যান বা ব্লোয়ার, বুঝছেন? এইগুলা এটা জাস্ট মানে বোঝানোর ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই যে আপনার যে যখন কম্প্রেসরে ঢোকে, এই সময় রেফ্রিজারেন্টের অবস্থাটা কিরকম থাকে, যখন কম্প্রেসর থেকে বের হয় তখন কিরকম থাকে, যখন কন্ডেন্সার থেকে বের হয় তখন কিরকম থাকে, যখন এক্সপানশন ভালভ থেকে বের হয় তখন কিরকম থাকে। দেখেন, যখন এই কম্প্রেসরে ঢোকে তখন থাকে স্যাচুরেটেড ভেপার, তাই না? স্যাচুরেটেড ভেপার, তখন থাকে কি স্যাচুরেটেড ভেপার। ধরেন আমি যদি টিএস ডায়াগ্রামটা দেখাই, এটাও তো অঙ্কন করতে বলেছে, টিএস ডায়াগ্রাম তাহলে আচ্ছা, তাহলে দেখেন এটা হলো 1 নাম্বার, তাই না? 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। তাহলে 1 থেকে 2 হলো কম্প্রেসর,
তাহলে কম্প্রেসরে কি হবে দেখেন, কম্প্রেসরে আমার স্যাচুরেটেড ভেপারটা ঢুকবে। তাহলে স্যাচুরেটেড মানে তো অবশ্যই আমার এটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এই ক্রিটিক্যাল পয়েন্টের এটাও আমার স্যাচুরেটেড মানে স্যাচুরেশন কার্ভ, এটাও স্যাচুরেশন কার্ভ। তো যখন এই সাইডটা কি, তাহলে এই সাইডটা হলো ভেপার, সুপারহিটেড ভেপার, এটা স্যাচুরেটেড। আর এটার ভিতরে কি থাকে ভাই, ভিতরে থাকে হচ্ছে আপনার লিকুইড প্লাস ভেপার, লিকুইড প্লাস ভেপার। আর এই সাইডে কি থাকে বলেন তো, লিকুইড না? টিটা উপরের দিকে যাবে, এসটা ডান দিকে যাবে। দেখেন এই দাগের এই সাইডটা হলো আপনার লিকুইড রিজিয়ন, লিকুইড লিকুইড। তো যখন এই কার্ভের উপরে আসে এটাকে আমরা বলি স্যাচুরেটেড লিকুইড, তাই না? স্যাচুরেটেড মানে এই পয়েন্টে আসার পরে ভেপার হওয়া শুরু করে। এই যে যখন আপনি যতই ডান দিকে যাবেন ততই ভেপার হতে থাকবে। তাহলে অর্থাৎ এই পুরা ভিতরে, এই ভিতরের অঞ্চলে আপনার লিকুইডও থাকে, ভেপারও থাকে। তো যখন এইখানে আসবে তখন ভেপার হওয়া শুরু করবে, মানে সুপার হিটেড হওয়া শুরু করবে, মানে এটা স্যাচুরেটেড হয়ে যাবে। তো স্যাচুরেটেড মানে কি, মানে ভেপার হওয়া হওয়া ভাব হয়ে গেছে, মানে সুপার হিটেড হওয়া হওয়া ভাব হয়ে গেছে। তো এর বাইরেটা আপনার কি সুপার হিটেড, সুপার হিটেড। আচ্ছা তাহলে দেখেন যখন কম্প্রেসরে ঢোকে আর যখন বের হয়, তাহলে ঢোকে হচ্ছে আপনার স্যাচুরেটেড, বের হয় কি সুপার হিটেড। এজন্য কিন্তু এটা যে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়, তারপরে এদিকে আসে। ভালো করে অঙ্কন করতে পারতেছি না। তাহলে এটা 1 থেকে 2, 1 থেকে 2 নম্বরে গেল। দেখেন তাহলে স্যাচুরেটেড থেকে কোথায় গেল ভাই, সুপার হিটেডে, যেহেতু এটা স্যাচুরেশন কার্ভের বাইরে আছে 2 নম্বর পয়েন্টটা। তারপরে দেখেন 2 নাম্বার থেকে আসবে 3 নাম্বারে, মানে কনডেন্সারে। তো কনডেন্সার কি করবে, কনডেন্সার আপনার কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু কাজ করবে, কনস্ট্যান্ট প্রেসারে কাজ করবে। এবং এর কাজ তো হিট ত্যাগ করা, তো হিট ত্যাগ করলে আপনার টেম্পারেচার কিছু কমে যাবে। দেখেন এটা উপরে ছিল, এটা কমে এই যে নিচের দিকে চলে আসলো, টেম্পারেচার কিন্তু কমে গেল। তাহলে এটা হলো আপনার 3 নাম্বার পয়েন্ট। এবং এইখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি হচ্ছে লিকুইড পেলাম, এটা পেলাম স্যাচুরেটেড লিকুইড পেলাম, ঠিক আছে? 3 নাম্বার দেখেন স্যাচুরেটেড লিকুইড। তাহলে এখানে স্যাচুরেটেড ভেপার, সুপারহিটেড ভেপার, স্যাচুরেটেড লিকুইড পেলাম। 3 নম্বরে আসলাম। তো আসার পরে এক্সপানশন ভালভ। এখন এই এক্সপানশন ভালভের কাজটা কি, এক্সপানশন ভালভের কাজটা হচ্ছে প্রেসারকে লো করে দিবে এখানে। কিন্তু এটা তাহলে কোন প্রসেসে ঘটবে, এই এক্সপানশন যে ভালভটা, এটা প্রেসারকে লো করে দিবে, কিন্তু এনথালপি কনস্ট্যান্ট থাকবে। এটা যেহেতু টিএস ডায়াগ্রাম, এখানে এনথালপি দেখানো যায় না, এনথালপি দেখাইতে হয় অন্য জায়গায়। এই এক্সপানশন ভালভের ভিতরে আপনার এনথালপি কনস্ট্যান্ট থাকে। দেখেন এই কনডেন্সারে আপনার কনস্ট্যান্ট প্রেসার, ইভাপোরেটরে কি, ইভাপোরেটরে কনস্ট্যান্ট প্রেসার, দুইটাতেই, এখানেও এখানেও। আর কম্প্রেসরে আপনি জানেন যে এনট্রপি কনস্ট্যান্ট থাকে, এনট্রপি, এ কারণে এটাকে আমরা আইসেন্ট্রপিক প্রসেস এটা সংগঠিত হয়। আর এক্সপানশন ভালভে এনথালপি কনস্ট্যান্ট থাকে, এনথালপি কনস্ট্যান্ট থাকে। দেখেন এই চারটাতে কি কি কনস্ট্যান্ট থাকে বলে দিলাম, এটাই প্রেসার কনস্ট্যান্ট, এটা প্রেসার কনস্ট্যান্ট, কম্প্রেসরে এন্ট্রপি কনস্ট্যান্ট, এটাই এনথালপি কনস্ট্যান্ট। আচ্ছা তারপরে দেখেন এই এক্সপানশন ভালভটা কি করবে, কিছুটা প্রেসার কমিয়ে দেবে। কথা হচ্ছে কেন প্রেসার কমিয়ে দেবে, কারণটা হচ্ছে দেখেন এই এক্সপানশন ভালভ থেকে বের হওয়ার পরেই তো ইভাপোরেটরে ঢুকবে, তাই না? এখন এই ইভাপোরেটরটা আপনার লো প্রেসারে ডিজাইন করা থাকে, লো প্রেসারে, কারণ এটা খুব বেশি প্রেসারে ভালো কাজ করতে পারে না, এটা লো প্রেসারে ডিজাইন করা থাকে। এই কারণে এই এক্সপানশন ভালভটা ব্যবহার করে এই প্রেসারটা লো করে দেওয়া হয়, যাতে ইভাপোরেটর ভালোভাবে কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের এই টিএস ডায়াগ্রাম, এটাতে সোজা নামবে না, এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে না, এখানে বাঁকাভাবে চলে আসবে। তাহলে এটা 4 নাম্বার পয়েন্ট। এই যে এটা না, এখানে তো প্রেসার দেখানো হয় নাই, ওটা হচ্ছে পিএইচ ডায়াগ্রাম লাগবে। যাই হোক দেখেন, তাহলে এটা মোটামুটি আমাদের একটা টিএস ডায়াগ্রাম। ভাই বুঝেছেন কি আপনারা? তো এটা হলো তাহলে কি হ্যাঁ, তারপরে হচ্ছে বই দেখবেন আর কি, বই দেখবেন, ভালো করে একটু পড়বেন, এই জিনিসগুলো নিজেদের মতো করে অবশ্যই কয়েকবার খাতায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন।
আচ্ছা, তারপরে দেখেন, তারপরের প্রবলেমটা পারার কথা আপনাদের। দেখেন, একটি কার্নট রেফ্রিজারেটর প্রতি টন অফ রেফ্রিজারেশনের জন্য 2 কিলোওয়াট ইনপুট পাওয়ার গ্রহণ করে। তার মানে দেখেন, প্রতি টন অফ রেফ্রিজারেশন মানে পাওয়ার জন্য, মানে আউটপুট পাওয়ার জন্য 2 কিলোওয়াট ইনপুট পাওয়ার গ্রহণ করে। তাহলে এখানে আপনার ইনপুটও দেওয়া আছে, আউটপুটও দেওয়া আছে। আমি কি চাইলে কপ বের করতে পারবো না? অবশ্যই পারবো। তারপরে কি দেওয়া আছে বা কি বলা আছে দেখি। সোর্সের তাপমাত্রা হলো -20 ডিগ্রি সেলসিয়াস হলে, সোর্সের তাপমাত্রা -20 হলে কার্নট রেফ্রিজারেটরটির কপ কত এবং সিঙ্কের তাপমাত্রা বের করো। সোর্সের তাপমাত্রা কি সোর্সেরটাই কি কম, মানে কি? আচ্ছা ভাই, তাহলে কপটা কেমন হবে দেখেন তো। কপ এটা আমি ক্যালকুলেটরে করে ফেলি। কপ মানে তো আউটপুট, দেখেন তো, রেফ্রিজারেটর প্রতি টন অফ রেফ্রিজারেশনের জন্য। তাহলে আমার আউটপুট কিন্তু 3.5 কিলোওয়াটে নিয়ে গেলাম আমি, প্রতি টনকে আমি 3.5 কিলোওয়াট লিখলাম। আর এই 3.5 কিলোওয়াট পাওয়ার জন্য আমার ইনপুট দেওয়া লাগতেছে 2 কিলোওয়াট। তাহলে ইনপুট দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কপ চলে আসবে 1.75। তাহলে এই যে কপ হলো 1.75। তাহলে আশা করি এটা পারবেন। ভাই তাহলে দেখেন, সোর্সের তাপমাত্রা কত, -20 দেওয়া আছে। যাক, মনে হয় ভুল আছে এখানে, তাই না? দেখেন, তাহলে একটা তাপমাত্রা কত দেওয়া আছে, -20। কার্নট রেফ্রিজারেটরটির কপ কত, কপ তো বের করলাম, এবং সিঙ্কের তাপমাত্রা বের করো। তাহলে আমার একটা -20 দেয়া আছে, আর একটা আমি বের করবো, এটা হলো আমার কাজ। 13। দেখেন, কপ কিন্তু বের করে ফেললাম, কত আসলো, 1.75। 1.75। এটা আমি এই যে এই প্রতি টন অফ রেফ্রিজারেশনের জন্য 2 কিলোওয়াট ইনপুট পাওয়ার দরকার, এটা দিয়ে কিন্তু বের করে ফেলছি ভাই। একটু খেয়াল রাখেন, কপ হচ্ছে 1.75। তারপরে সোর্সের তাপমাত্রা বলছে -20। কার্নট রেফ্রিজারেটরটির কপ তো বের করছি, সিঙ্কের তাপমাত্রা বের করো। তাহলে দুটো টেম্পারেচার থাকে, আপনারা জানেন, একটা টি মিন আর একটা হলো টি ম্যাক্স। তো যেহেতু টি মিনটা দেওয়া আছে মাইনাস, এটা আমাদের টি ম্যাক্সটা বের করা লাগবে। তাহলে আবারও আমি কি লিখতে পারি, কপ, যেহেতু এটা একটা রেফ্রিজারেটর, তাহলে উপরে টি মিনটা ধরেন আউটপুট, আর টি ম্যাক্স মাইনাস টি মিনটা হলো ইনপুট। ভাই আপনাদের কি এই সূত্রটা মুখস্থ রাখতে ঝামেলা হচ্ছে কারো? একটু বলেন তো। না ভাই, না না। হুম। এই যে মনে রাখবেন, মানে রেফ্রিজারেটর তো সর্বনিম্ন তাপমাত্রা থেকেই মানে তাপ সরায়, এ কারণে টিমিন উপরে। তাহলে টিমিন কত, -20 প্লাস 273। টিম্যাক্স তাহলে বের হবে, টিমিন হচ্ছে কত, টিমিন হচ্ছে -20। তাহলে -20 -20 +20 মাইনাস দেওয়া আছে, আমি যে পার্থক্যটা এখানে লিখে ফেলেছি। আর কপ বের করছি। ভাই একটা কাজ করি, এটা মাইনাস আছে তো, এই যে আমি তো এখানে অ্যাকচুয়ালি লিখতেছি না, দেখেন। হ্যাঁ, কপটা লিখে নিই, 1.75। তো টি ম্যাক্স মাইনাস টি মিন, তো টি মিন কত, -20 প্লাস 273, 253। তাহলে 253 আমি এখানে লিখলাম, সোজা এটা হচ্ছে কেলভিনে চলে আসুক, দেখি। তাহলে উপরে আছে -20 প্লাস 273, 1.75 দ্বারা যদি ভাগ করি, টোটাল এইটার ভ্যালু বের হবে, এটাকে এই পাশে নিয়ে আসছি, দেখেন। তো এখন এই 253 যদি যোগ করি, প্লাস 253, তাহলে আসতেছে 397.57 এত এত কেলভিন, তাই না? কিন্তু আমার, আচ্ছা তাহলে এত কেলভিন আসলে এটাই কিন্তু অ্যান্সার। কিন্তু আমার একটা তাপমাত্রা দেওয়া আছে সেলসিয়াসে, এটাও আমি সেলসিয়াসে নেব। তাহলে সেলসিয়াস নেওয়ার জন্য কি করতে হবে, 273 আমরা মাইনাস করে দিব। তাহলে 124.57 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সুতরাং টি ম্যাক্স হবে 124.57 ডিগ্রি সেলসিয়াস। নিয়ে গেলাম, দেখেন বুঝেছেন কিনা। রেজাল্টটা তো লিখি নাই, 124.57, দেখেন তো একটু মিলায়া, রেজাল্টটা তো লিখি নাই।
এটা আছে পিসিবি 20 সালে, হ্যাঁ পিসিবি 20 সালে, একটু মিলাই দেখেন এই রেজাল্টটা। হ্যাঁ ভাই, তাহলে কারো কোনো সমস্যা আছে? না ভাই। হ্যাঁ, তাহলে এর আগে যে দুইটা ভিডিও হচ্ছে আছে, মানে গত ক্লাসে, গত পরশুদিন যে দুইটা ক্লাস নিছি, ওই দুইটা ভিডিও দেখবেন, ওখানে সূত্র সহ বুঝাইছি তো। আর 9টা ইয়া ছিল, প্রবলেম ছিল। আজকে শেষ হবে কি না, 20 মিনিট তো হয়ে গেছে অলরেডি। শেষ করে ফেলবো দ্রুত, দেখেন এটা নিয়ে আর থাকবো না, 2 দিন পড়াইলাম অলরেডি। আচ্ছা একটু দ্রুত বলি এখন, দেখেন একটি 1.5 টনের স্প্লিট এয়ার কন্ডিশনার, দেখেন এর কিন্তু ক্ষমতা দেয়া আছে, ক্যাপাসিটি কত 1.5 টন, এটা ক্ষমতা আর কি এই এয়ার কন্ডিশনারটির। 10 ঘন্টা চলার পর 17.5 ইউনিট বিদ্যুৎ খরচ করে, বুঝছেন? মানে একটা এসি, 1.5 টনের একটা এসি 10 ঘন্টা চলার পরে 17.5 ইউনিট বিদ্যুৎ খরচ করে। এয়ার কন্ডিশনারটির কপ কত, মানে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কত, এটা বের করতে হবে। তাহলে কপ মানে তো অবশ্যই আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই কি ইনপুট। তাহলে খরচ করছে কত ইউনিট, 17.5 ইউনিট 10 ঘন্টা চলার পরে। তো কপ কত হবে এটা আমার বের করা লাগবে। উম, আচ্ছা, তাহলে 1.5 টনের এসি তাহলে এটা কিন্তু আমাদের আউটপুট হবে 1.5 টন, ধরেন কাজ করবে। 1.5 টনের এসি মানে 1.5 টন কাজ করবে। 1 টন মানে হচ্ছে 3.5 কিলোওয়াট, তাহলে 1.5 টন লিখলাম, 3.5, তাহলে উপরে কিন্তু কিলোওয়াট, কিলোওয়াট কিলোওয়াট। নিচের ওটা ইউনিট, ওটা কিলোওয়াট আওয়ার। হ্যাঁ কিলোওয়াট আওয়ার, ইউনিট মানে তো কিলোওয়াট আওয়ার। তাহলে এয়ার জি ভাই, কন্ডিশনারটির কপ আওয়ারটা কত খাইয়ে হবে? দিলে। উহ, দেখি 1.5 ইন্টু 3.5, তাহলে এই 1.5 টনকে যদি কিলোওয়াটে নিয়ে যাই 5.25 আসতেছে, 5.25 আসতেছে। 5.25, তাহলে এত কিলোওয়াট 10 ঘন্টা চললে ঘন্টা দ্বারা গুণ করে দেই, তাহলে দেখেন 52.5 এত কিলোওয়াট আওয়ার আসলো। মানে 10 ঘন্টা যদি চলে এত কিলোওয়াট আওয়ার। নিচেও কিলোওয়াট আওয়ার আছে, তো দুটো ভাগ দিয়ে হ্যাঁ, তাহলে ভাগ করে দিলে আমাদের এই যে তাহলে কপটা বের হয়ে যাবে, তাই না? দেখেন আমি এই যে ইউনিটটা পাইলাম 52.5 ইউনিট, এটা তো আউটপুট, তাই না? আউটপুট, কারণ এই যে আমার একটি 1.5 টনের একটা এসি, সেটা 10 ঘন্টা চলছে, তাহলে আউটপুট কত হবে, এই দুইটা গুণ করতে হবে, এটা কিলোওয়াটে নিয়ে এটা এই যে ঘন্টা কিলোওয়াট আওয়ার গুণ করতে হবে। আর ইনপুট দেওয়া আছে 17.5 ইউনিট বিদ্যুৎ খরচ করে, 17.5 ইউনিট বিদ্যুৎ খরচ করে, তাহলে এটা হলো ইনপুট। আর এই যে 1.5 টন, এই টনকে আমরা কিলোওয়াটে নিব, নিয়ে ঘন্টা দ্বারা গুণ করব, যা আসে এটা হলো আউটপুট। তাহলে ভাগ করে দেই 17.5 ইউনিট, এই যে 3, তাহলে এই 3 হলো আমাদের কপ। মানে 3 গুণ কাজ করে আর কি, যতটুকু শক্তি দেয় তার চেয়ে 3 গুণ আমরা কাজ পাই এই এসি থেকে। এটা হচ্ছে আপনারা প্র্যাকটিসে রাখবেন। নেক্সট দেখেন কি দেওয়া আছে। কোনো রেফ্রিজারেটরের কপ হচ্ছে 3.5, কপ দেওয়া আছে রেফ্রিজারেটরের, এবং ক্যাপাসিটি 2 টন, তার মানে এটি আউটপুট। ক্যাপাসিটি 2 টন হলে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি বের করো। তাহলে খরচ হলো কত? দেখেন দেওয়া আছে বৈজ্ঞানিক মোটরের দক্ষতা 90%। বৈজ্ঞানিক মোটরের দক্ষতা 90% হলে আর কি হয়, দেওয়া আছে। তাহলে কপ মানে কি ভাই? কপ মানে হলো আউটপুট বাই ইনপুট। তাহলে ইনপুট মানে যে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি, এটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে আপনার ক্যালকুলেটর করি, হ্যাঁ, যদি ক্যালকুলেটরে করি তাহলে দেখেন আউটপুট বাই ইনপুট সমান হলো কপ। তাহলে ইনপুটটাকে বামে নেন, কপ দিয়ে ভাগ করে দেন, কপ দ্বারা ভাগ করে দেন। ভাই না বুঝলে বলিয়েন। দেখেন আমার 2 টন ছিল হচ্ছে ক্যাপাসিটি, 2 টন লিখে 3.5 দ্বারা গুণ করে কিলোওয়াটে নিলাম। এখন কপ দ্বারা ভাগ করব, কারণ কপ মানে হচ্ছে আপনার এই যে ক্যাপাসিটি ডিভাইডেড বাই ইনপুট। তাহলে 3.5, তাহলে আপনার আসলে হচ্ছে 2 কিলোওয়াট, কিন্তু এই যে মানে বিদ্যুৎ শক্তি, প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি, এটা আমাদের লাগবে। কিন্তু আবার একটা জিনিস দেওয়া আছে, বৈদ্যুতিক মোটরের দক্ষতা কিন্তু 90%, মানে 100% হইলে এটাই অ্যান্সার হইতো। 90% আছে বিধায় আমাদের আরও একটু বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ করা লাগবে, যাতে 10% অপচয় হওয়ার পরেও আমাদের 2 কিলোওয়াট
এই ইয়াটা মোটরটা পায়, বুঝছেন? মোটরটা পায়, এখানে বেশি পরিমাণে দেওয়া লাগবে। তাহলে সোজা কি করবো আমরা, 2 কে 0.90 দ্বারা ভাগ করে দেবো, 90%, 90 দ্বারা ভাগ করে দিলে আসবে 2.22 কিলোওয়াট, 2.2 কিলোওয়াট। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখেন এখানে আর কয়েকটা প্রবলেম আছে। একটি রেফ্রিজারেশন 50 ডিগ্রি সেলসিয়াস ও 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। এই যে দেখেন দুইটা দেওয়া আছে। ও এটা একবার করছি মনে হয়, না এটা ছিল এর আগে বের হয়েছিল আমাদের। এই যে দেখেন 9.09, 10.09, এটা করছি পিসিবি 19-20 দুইবার আসছে, তো এটা রিপিট হয়ে গেছে। পরেরটা দেখেন 17। কোনো রেফ্রিজারেটরের কপ হচ্ছে 3.2, ক্যাপাসিটি 2 টন অফ রেফ্রিজারেশন এবং বিদ্যুতের ইউনিট 10 টাকা হলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ কত হবে? দেখেন এখানে প্রতি ইউনিটের দাম দিয়ে দিছে 10 টাকা, তাহলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ কত হবে? বিদ্যুৎ খরচ কত হবে মানে প্রতি ঘন্টায়। তাহলে আপনার আগে বের করা লাগবে প্রতি ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ আপনার খরচ হচ্ছে, ঠিক না? প্রতি ঘন্টায় কত, যেহেতু প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ বের করতে হবে, তাহলে প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে, সেটা আগে বের করতে হবে। তাহলে খরচ হচ্ছে মানে আমাদের কম্প্রেসর পাওয়ারটা বের করা লাগবে। তাহলে কপ কত দেওয়া আছে, 3.2। কপ মানে হচ্ছে আপনার এই যে ক্যাপাসিটি বা আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট মানে কম্প্রেসর পাওয়ার। তাহলে এই ক্যাপাসিটিকে যদি আমরা এই রেফ্রিজারেটর কপ দ্বারা ভাগ করে দেই ডানে নিয়ে, তাহলে আমরা বিদ্যুতের যে খরচটা হচ্ছে সেটা পেয়ে যাব, মানে কম্প্রেসর পাওয়ারটা পেয়ে যাব। তো কত আছে এখানে, 2 টন অফ রেফ্রিজারেশন, 3.5 দ্বারা গুণ করলে কিলোওয়াটে গেল, কপ দ্বারা ভাগ করলাম 3.2, তাহলে ইনপুট আসলো এত কিলোওয়াট। দেখেন 2.1875, এত কিলোওয়াট কিন্তু আমাদের ইনপুট হিসেবে আসলো। তাহলে কিলোওয়াটের সাথে এখন আমরা দেখব 1 ঘন্টা যদি সময় হয়, তাহলে ঘন্টা দ্বারা গুণ করে দেন 1 ঘন্টা, তাহলে এই যে কিলোওয়াট আওয়ারে চলে আসলো। যেহেতু প্রতি ঘন্টায় কত ইউনিট যাচ্ছে সেটা বের করবো, 1 ঘন্টা দ্বারা গুণ করে দিলাম এত ইউনিট। তো প্রতি ইউনিটের দাম এখন 10 টাকা, 10 দ্বারা গুণ করে দেন 21.875 টাকা। এই যে 21.875 টাকা। এভাবে সমাধান করবেন। তারপর যদি না বোঝেন অবশ্যই আমাকে পরে জানায়েন। দেখেন পরবর্তী প্রবলেমটা কি বলেছে। এটা খুবই একটা বেসিক প্রশ্ন। 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে কি পরিমাণ তাপ লাগবে? কি করবেন দেখেন, 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবেন, তাহলে কতটুকু বৃদ্ধি হবে সেটা কিন্তু দেওয়া আছে, ডেল্টির ভ্যালুটা আমাদের দেয়া আছে। তাহলে কি পরিমাণ তাপ লাগবে, মানে তাপ তো দেয়াই লাগবে ভাই, তাই না? দেখেন আমরা যদি তাপমাত্রা বাড়াইতে চাই, এই যে তাপমাত্রার তাপ কিন্তু আলাদা জিনিস। তাপের একক জুল, তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি কেলভিন এগুলা। তাহলে এখানে আপনি বের করবেন 2 কেজি পানির তাপমাত্রা এত বৃদ্ধিতে কি পরিমাণ তাপ লাগবে। তাহলে তাপের পরিমাণটা বের করে ফেলবেন। 18 নাম্বার যদি এখানে আমি করে দেই, দেখেন তাপ, তাহলে প্রয়োজনীয় তাপ এমএস ডেলটি, যেহেতু এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে সেন্সিবল হিট, পরিবর্তন হচ্ছে। তাহলে এম এর মান কত, 2 কেজি। এস হলো আপনার পানি, যেহেতু 4.2, ডেলটি হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। 2 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন যাই বলেন সমস্যা নাই, কারণ পার্থক্যের বেলায় সেম। তাহলে 2 ইন্টু 4.2 ইন্টু 2, 16.8, তাহলে 16.8 এত কিলো জুল। যেহেতু আমি টাইম দ্বারা ভাগ করি নাই, এখানে আমাদের সো টাইম আসবে না, কিলো জুলই থাকবে। দেখেন এই যে 16.8 কিলো জুল। তো এই ভ্যালুগুলো চেঞ্জ করেও কিন্তু দিতে পারে। 2 কেজি পানির তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, বা এখানে কেজিটা চেঞ্জ করে দিল, যাই দিক আপনার এই যে 2 ডিগ্রি বৃদ্ধি করবেন কি পরিমাণ তাপ লাগবে, এমএস ডেলটি, এমএস ডেলটি। যেহেতু আমাদের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এমএস ডেলটি, না হলে এমএল লিখতাম আমরা। ওকে, আর দুটা প্রবলেম আছে এখানে দেখেন। বলছে একটি কার্নট রেফ্রিজারেশন সিস্টেমের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 ও -20। এটা হলো সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা একটা কার্নট রেফ্রিজারেশন সিস্টেমের। তার মানে এটা হলো আপনার টি ম্যাক্স, এটা হলো আপনার টি মিন। ওকে, দুইটাই দেওয়া আছে। তাহলে এই দুইটা দিয়ে কপ বের করতে পারবেন। এই -20 আউটপুট, তারপরে দুইটার পার্থক্য নিচে ইনপুট হিসেবে দেবেন, তাহলে খুব সহজেই কপ কিন্তু বের হয়ে যাবে। যদিও কপ এখানে চাই নাই, দেখেন
ক্যাপাসিটি 10 টন অফ রেফ্রিজারেশন হলে বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করো। ও, এই যে আপনার বর্জিত তাপ। ভাই এখন বলেন তো বর্জিত তাপ কোনটা, কিউ মিন না কিউ ম্যাক্স? ভাই বলেন একজন দেখি, বর্জিত তাপের পরিমাণ বের করা লাগবে। কোনটা কোন ম্যাথটা ভাই, কত নাম্বারটা? এই যে 19 নাম্বার, একটি কার্নোট রেফ্রিজারেশন সিস্টেমের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া ছিল, ক্যাপাসিটি দেওয়া আছে, বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করো। দেখেন কিউমিন। না, কিউমিন তো বর্জিত তাপ না, কিউমিন তো অ্যাবজর্বিং, যে যা হিটটা আমরা নেই তাই না খাবার থেকে, খাবার দ্রব্য যা আমরা রাখি। এই যে রেফ্রিজারেটরের যে ফিগারটা দেখাইছিলাম, দেখেন এটা যদি রেফ্রিজারেটর হয়, এটা ইনপুট হিসেবে ডাব্লিউ দিছি, আর এই যে যে জিনিসপত্র রাখছি ফ্রিজের ভিতরে সেখান থেকে কিউ পরিমাণ আউটপুট নিলাম, বর্জন করতেছি আমরা কিউ ম্যাক্স, এই যে এই কন্ডেন্সারের মাধ্যমে ত্যাগ করে দিচ্ছি, তাহলে কিউ ম্যাক্সটা হলো বর্জিত তাপ। তাহলে আপনার কিউ ম্যাক্সটা বের করা লাগবে, যেহেতু আমার, বুঝছেন তো নাকি? কিউ ম্যাক্স, কিউ মিনটা হলো আউটপুট, আমরা কন্ডেন্সারে পাঠিয়ে দিচ্ছি কোনটা, কিউ ম্যাক্স। তাহলে কিউ ম্যাক্সটা আমরা বের করব। তার আগে আমাদের এই যে আগে হচ্ছে কপটা বের করে নেওয়া লাগবে। দেখেন কপে -20 আছে না, -20 প্লাস 273 ডিভাইডেড বাই হচ্ছে 40 আর -20, তাহলে মাইনাস প্লাস হলে 60। দেখেন তাহলে কপ আসতেছে কত, 4.22। তাহলে এই প্রবলেমে কপ হচ্ছে 4.22। তাহলে 19 নম্বরে আপনার কপ যদি 4.22 হয়, তাহলে এই কপ মানে আবার কি লিখতে পারেন, আউটপুট বাই ইনপুট, সরি কিউ ম্যাক্স দিয়ে লিখি যেহেতু আমার কিউ ম্যাক্স বের করা লাগবে। তাহলে রেফ্রিজারেটর আউটপুটটা তো কিউ মিন, আর ইনপুট হলো কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন। দেখেন তাহলে কিউ মিন কত, কিউ মিনটাই তো আউটপুট, এই যে ক্যাপাসিটি 10 টন অফ রেফ্রিজারেশন ক্যাপাসিটি, তার মানে 10 ইন্টু 3.5, তারপরে হচ্ছে কিউ ম্যাক্স, কিউ মিন হচ্ছে 10 ইন্টু 3.5, এপাশে আছে 4.22। তাহলে এই কিউ ম্যাক্সের ভ্যালুটা আমরা বের করে ফেলি, বর্জিত তাপ 10 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 4.22, তাহলে বের হইলো আমার এইটার ভ্যালু, যোগ করব আমি 10 ইন্টু 3.5, দেখেন 43.3 কিলোওয়াট বলতে পারি। তাহলে কিউ ম্যাক্স 43.3 কিলোওয়াট, তাহলে এটাই আমাদের বর্জিত তাপ অ্যান্সার। কিউ ম্যাক্সটা হলো রেফ্রিজারেটরের ক্ষেত্রে বর্জিত তাপ। তো 20 নম্বর প্রবলেমে কি বলেছে দেখি। 20 নম্বর হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, দেখেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 কেজি পানির সাথে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু বরফ মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হবে। পানির আপেক্ষিক সুপ্ত পানির হলো আপেক্ষিক সুপ্ত তাপ এত, বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে এত জুল পার কেজি। তাহলে ভাই এখানে 20 নম্বর প্রবলেম, দেখেন 20 নম্বর প্রবলেমে আমরা কি করতেছি, আমরা এই যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 কেজি পানি নিছি, 20 কেজি পানি, তাপমাত্রা কত 40 ডিগ্রি সেলসিয়াস, বুঝছেন এটা পানি, 20 কেজি পানি, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, তাহলে তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু বরফ মিশ্রিত করলে, তাহলে বরফের পরিমাণটা কিন্তু এখানে আমার লাগবে, এম এর পরিমাণটা, ঠিক আছে লাগবে, জানি না তো মিশাইতেছি কোনটা, 20 কেজি পানি যার তাপমাত্রা 40, মিশাবো এম কেজি বরফ যার তাপমাত্রা 0। এখন মিশ্রণের তাপমাত্রা কত হবে, 10 ডিগ্রি সেলসিয়াস হবে, 10। তাহলে মিশ্রণ মানে এই দুইটা মিলে কোথায় যাবে, 10 ডিগ্রি সেলসিয়াসে যাবে। দেখেন এখানে পানির তাপমাত্রা বেশি, তো ক্যালোরিমিতির মূলনীতি আমাদের কি বলে, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আপনার এই 40 ডিগ্রি সেলসিয়াসের পানি সে তাপ বর্জন করতে থাকবে এবং 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ সে তাপ গ্রহণ করতে থাকবে, অর্থাৎ 40-এর তাপমাত্রা কমতে থাকবে, 0-র তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এটা কমতে থাকবে বাড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তা একটা তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাতে সক্ষম হয়, তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাবে। তো
তো এই 0 হয়ে গেল 10। এখন আমার এই মিশ্রণের ভিতরে যে পাত্রটা আমি নিছি বরফ প্লাস পানি, এই দুইটারই টেম্পারেচার এখন 10 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই 40 থেকে 10 হলো, 0 থেকেও 10 হলো। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই যে পানির যে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, 40 থেকে 10 আসলো, তো ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা বলতে পারি বর্জিত তাপ, এই যে পানি যে তাপটা বর্জন করলো, এই বর্জিত তাপ হবে বরফ যে তাপটা গ্রহণ করলো সেই সেই গৃহীত তাপের সমান। তাহলে দেখেন পানি কতটুক তাপ বর্জন করলো, এটা আমাকে কে বলতে পারবেন? এম এস ডেল্টি না? যেহেতু 40 থেকে 10-এ আসছে, 40 থেকে 10-এ আসছে, শুধুমাত্র টেম্পারেচার পরিবর্তন হয়েছে, কোনো অবস্থার পরিবর্তন আমাদের হয় নাই, এম এস ডেল্টি। তাহলে এটা হলো পানির জন্য, তাই না? এটা ওয়াটার। তাহলে এই যে আমি লিখলাম বর্জিত তাপ সমান হবে গৃহীত তাপ। এখন এই গৃহীত তাপটা তো বরফ করছে, তাহলে বরফ কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এইখানে আপনার প্রথমে কি হবে দেখেন, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা হয়ে যাবে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, তারপরে হয়ে যাবে 10 ডিগ্রি সেলসিয়াসের পানি। সো এইখানে সূত্র হবে ml, ml মানে বরফের ml প্লাস এইখানে হবে ms ডেল্টি। তাহলে এই দুটাই কিন্তু আমাদের কিসের? বরফের, মানে আইস, আই দিলাম। তাহলে এটা হলো বর্জিত তাপ, এইটুকু হলো গৃহীত তাপ, এই দুটো পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এই এমটা তো আমার হলো কি ওয়াটার, তাহলে ওয়াটারের এম কত? 20 কেজি। দেখেন এই যে 20 কেজি, 20 দিলাম। পানির আপেক্ষিক তাপ কত দেওয়া আছে? 4200। এই যে পানির আপেক্ষিক তাপ 4200। আর পানির টেম্পারেচারের পার্থক্য হয়েছে 40 থেকে 10 বাদ দিলে 30, লিখে ফেললাম 30। তাহলে এতটুকু তাপ বর্জন করছে। এখন বরফ মানে কত কেজি, দেখেন কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু বরফ মিশ্রিত করলে, তাহলে বরফের ভর আমরা জানি না, বের হবে। এল কত দেওয়া আছে? ওই যে বরফ গলনের সুপ্ত তাপ 3,36,000 জুল পার কেজি। 3,36,000, 3টা শূন্য, জুল পার কেজি। আবার এই যে সেটা ভর এম আমরা জানি না, তাহলে এখন বরফের আপেক্ষিক তাপ কত? এটা কি দেওয়া নাই না? আচ্ছা, এর আগে একটা প্রবলেম 2.1 ছিল, 2.1 কিলো জুল ছিল। আমি তাহলে 2.1 মানে 2100 আর কি, 2100 মনে রাখবেন। বরফেরটা 2100। হ্যাঁ, 2100 ভালো হবে, সবগুলো বড় বড় মাল। না, বরফের আপেক্ষিক তাপ 2100, পানির 4200, পানির অর্ধেক হচ্ছে বরফের, খেয়াল রাখবেন। এই কারণেই তো আপনার এই যে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য আমরা বরফ ব্যবহার করি না, কারণ বরফের আপেক্ষিক তাপ পানির চেয়ে অনেক কম। আর আপেক্ষিক তাপ যার বেশি, সে সে অল্প টাইমের ভিতরে বেশি পরিমাণে হিট নিজের ভিতরে নিতে পারে, এই কারণে ইঞ্জিনটাও দ্রুত ঠান্ডা হয়ে যায়, বুঝছেন? এই কারণে বরফ না নিয়ে আমরা হচ্ছে পানি ব্যবহার করি। আর ডেল্টি কত তাহলে? বরফের এখানে পার্থক্য হয়েছে কত? 0 থেকে 10-এ আসছে, তাহলে 10। দেখেন, দেখেন তাহলে এটা যদি আমরা সমাধান করি, এম যদি কমন নেই, 3,36,000 প্লাস 2100 ইন্টু এর আরেকটা শূন্য 21,000, আর এই পাশে যা আছে তাই। তাহলে এম এর ভ্যালুটা একেবারে বের করি, দেখেন 20 ইন্টু 4200 ইন্টু 30 ভাগ হচ্ছে 7.06, 7.06। তাহলে এম হলো 7.06 কেজি। মিলছে কি না? ওহো, এরকম হয়ে গেল কেন? এটা দেখেন, এটা আছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লিমিটেডে। তো ক্লাস বেশিক্ষণ নাই, আপনারা এটা একটু দেখে নেন তাহলে। দেখি, এটা এটা মনে হয় অন্যটা দেয়া থাকতে পারে, হয়তো বা আমি তুলতে ভুলে গেছি, এজন্য আমার 7.06 আসছে জালালাবাদ গ্যাসে। দেখি আমি দেখতে থাকি, সময় থাকলে বলে দিচ্ছি। ভাই